বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই আশা করি ভালো আছেন। কলমটা চেঞ্জ করে কালকে যেটাতে লিখছি, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কে কোথা থেকে জয়েন করেছেন একটু জানাবেন। শুরুতেই আপনাদের বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই দিনে আমরা বিজয় অর্জন করেছি, স্বাধীন বাংলাদেশের নাগরিক হওয়ার যোগ্যতা অর্জন করেছি। মুক্তিযুদ্ধ আমরা দেখিনি, অংশগ্রহণ করতে পারিনি, তবে সকল শহীদদের জন্য আমাদের মন থেকে দোয়া থাকবে, আল্লাহ পাক যেন তাদের জান্নাতবাসী করে। তো বিজয়ের এই দিনে বিজয়টাকে আরো একটু রাঙাতে আপনাদের জন্য আজকে বিশেষ আয়োজন। সেটা হলো যে আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের সাধারণ জ্ঞানে একটু পরিবর্তন আসছে। কিসে বলেন? প্রাইমারি নিয়োগ পরীক্ষা। এখানে 25 নম্বর কিন্তু সাধারণ জ্ঞান, বুঝা গেছে? পিওর 25, কোনো বিজ্ঞান টিজ্ঞান নাই, কম্পিউটারে নাই। 25-এর মধ্যে অন্তত 4-5টা কিন্তু আপনি সাম্প্রতিক প্রশ্ন পাবেন। আর আমাদের এই বই থেকে যদি সাম্প্রতিক প্র্যাকটিস করেন তাহলে আপনি মোটামুটি এই যে 4-5 নম্বর কিন্তু আপনি কমন পাবেন ইনশাআল্লাহ, বুঝে গেছে? এক্সক্লুসিভ প্রশ্ন নিয়ে সাজানো হয়েছে, যেগুলো বিগত সালে এসেছে এবং সামনেও আসবে, বুঝে গেছে? সবাই একটু শেয়ার করে দিন, সবাই একটু আমাদের ভিডিওটা একটু শেয়ার করে দিন, আমাদের লাইভ ক্লাসটা শেয়ার করে দিন, যেন সবাই উপকৃত। আরেকটা কথা আমি আপনাদের পরামর্শ দেই, সবাই একটু টাইম লাইনে রেখে দেন, যেন আপনি প্রাইমারি পরীক্ষা দেওয়ার আগের রাতে একটু সুন্দর করে চোখ বুলিয়ে যাইতে পারেন, তাহলেও প্রশ্ন কমন পাবেন। একটা ম্যাজিক টেকনিক শিখাই দিলাম, সেটা হলো যে টাইম লাইনে শেয়ার করে দেন, পরীক্ষা যাওয়ার আগে আপনি একটু চোখ বুলিয়ে যাবেন। ক্লিয়ার? ওকে, আমরা আজকে সকল প্রশ্ন আলোচনা করব আমাদের এই যে নতুন বই শর্ট সাজেশন থেকে 9 নাম্বার পেজ থেকে আমরা আলোচনা করব। আমাদের এই যে এই বইটা দেখতে পাচ্ছেন, অনেকেই কিনছেন, এখান থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ, বুঝে গেছে? দেখাইছি তো। ওকে, যাদের কাছে এই বইটা আছে, বইটা খুলবেন না আগেই। খুললে কি হবে? দেখে দেখে প্রশ্ন অ্যান্সার করবেন, তাহলে কিন্তু লাভ হবে না। তবে এই বইটা সংগ্রহ করবেন, এই বই থেকে আমি প্রশ্নগুলো এখন আলোচনা করব। ওকে, তাহলে আমরা শুরু থেকে
আলোচনা শুরু করি। আমাদের 1K হয়ে গেছে। আজকে যারা ক্লাস করবেন তারা অন্তত 4-5 নম্বর কমন পাবেন ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা আলোচনা শুরু করি। আমরা কালো কালার ব্যবহার করি, তাহলে ভালো হবে। ওকে, জুলাই সনদ আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর হয় কবে? এই যে জুলাই সনদ, এটা কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। সময়ের আলোচিত টপিক হচ্ছে জুলাই সনদ। এই জুলাই সনদ থেকে প্রশ্ন আসবে, কবে স্বাক্ষরিত হয়, কয়টা দল স্বাক্ষর করে, বুঝে গেছে? কবে স্বাক্ষর করে, কয়টা দল স্বাক্ষর করে ইত্যাদি। তাহলে এই জুলাই সনদ কবে স্বাক্ষরিত হয়? উত্তরটা হলো, কেউ বই দেখবেন না, পারলে উত্তর লিখবেন, না পারলে বসে থাকবেন। তাহলে 17 অক্টোবর। হ্যাঁ করুন। তাহলে জুলাই সনদ আনুষ্ঠানিকভাবে কবে স্বাক্ষরিত হয়? উত্তরটা হলো 17 অক্টোবর। 17 অক্টোবর 2025। এর সাথে সাথে আপনারা জেনে রাখবেন, আমি এত ডিটেলস আলোচনা করতে পারবো না, এর সাথে সাথে জেনে রাখবেন জুলাই সনদে কয়টা দল স্বাক্ষর করে, তারপর হচ্ছে কয়টা অঙ্গীকার আছে, কয়টা দফা আছে, এগুলো আপনারা নিজের মতো করে সুন্দর করে জেনে নেবেন। আমি শুধু ক্লু দিয়ে যাব, আপনারা ওটা সুন্দর করেই করে রাখবেন। ওকে, এরপরে প্রশ্নটা হলো, দেখেন জুলাই সনদ বাস্তবায়নে কয়টা অঙ্গীকার আছে? জুলাই সনদ বাস্তবায়নে কয়টি অঙ্গীকার রয়েছে? জুলাই সনদ বাস্তবায়নে কয়টি অঙ্গীকার রয়েছে? জুলাই সনদ অঙ্গীকারে কয়টি অঙ্গীকার রয়েছে? জুলাই সনদ বাস্তবায়নে কয়টি অঙ্গীকার রয়েছে? উত্তর হলো, আমাদের জুলাই সনদ বাস্তবায়নে অঙ্গীকার রয়েছে 7টি, বা এটাকে 7 দফা বলা হয়। কয় দফা বলা হয়? 7 দফা বলা হয়। 1.3K। ওকে, থ্যাংক ইউ। যারা একটু পরে জয়েন করেছেন, এখন 10 মিনিট হয়ে গেছে, যারা পরে জয়েন করেছেন একটু শেয়ার করে দিবেন, একটু সবাই শেয়ার করে দিবেন। আগেরটা হলো 17 অক্টোবর, অনেকে পরে আসছেন। 17 অক্টোবর, আগেরটা হলো 17 অক্টোবর 2025, এবং পরেরটা হলো 7 দফা, পরেরটা হলো 7 দফা, পরেরটা হলো 7 দফা। বুঝে গেছে? আমার কথা বুঝতে পেরেছেন? ওকে, আমরা কিন্তু শেষ মুহূর্তে এই যে এই শর্ট সাজেশনটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। আগে যারা মোটামুটি প্রস্তুতি নিয়েছেন তারা এই মুহূর্তে যদি এই শর্ট সাজেশনটা পড়তে পারেন, আমাদের এখানে বাংলাদেশ বিষয়বলিতে 1544টা প্রশ্ন আছে, এবং আন্তর্জাতিক বিষয়বলিতে 1582টা প্রশ্ন আছে, এবং এই প্রশ্নগুলো আমি নিজে বাছাই করেছি। আমি এটা প্রুফ রাইটার হিসাবে নিজে ছিলাম, সারা রাত পরিশ্রম করে আমরা কিন্তু প্রশ্নটা বের করেছি, এবং এই প্রশ্নগুলো পড়লে আপনি ইনশাআল্লাহ অনেক প্রশ্ন কমন পাবেন। ওকে, এরপর আমরা দেখব জুলাই সনদে সংস্কার প্রস্তাব উপস্থাপিত হয়েছে ওকে, আমরা এই প্রশ্নটা একটু দেখি যে আমাদের বাংলাদেশের পক্ষে 100তম টেস্ট খেলোয়াড়কে, বাংলাদেশের পক্ষে 100তম টেস্ট খেলোয়াড়কে, এটা একটু কে কে অ্যান্সার করতে পারেন একটু বলেন তো দেখি। একটা ক্লু দিয়ে দেই, এই ক্রিকেটার বাংলাদেশের পক্ষে প্রথম ডাবল সেঞ্চুরি করে। 2 নম্বরে আমাদের যে উত্তরটা হবে, সেই 2 নম্বরের উত্তর, এই উত্তরটাই কিন্তু এই উত্তরটা হলো, তিনিই কিন্তু বাংলাদেশে প্রথম ডাবল সেঞ্চুরি করে, প্রথম ডাবল সেঞ্চুরিয়ান। বুঝে গেছে? তাহলে উত্তরটা কি হবে বলেন? 2 নম্বরের উত্তরটা কি হবে একটু বলেন? মুশফিকুর রহিম। ইয়েস, জাফর, মিথিলা, থ্যাংক ইউ ভেরি মাচ। মুশফিকুর রহিম, উত্তর হচ্ছে মুশফিকুর রহিম। মুশফিকুর রহিম বাংলাদেশের পক্ষে প্রথম
ডাবল সেঞ্চুরি করে, মুশফিকুর রহিম বাংলাদেশের পক্ষে কিন্তু প্রথম ডাবল সেঞ্চুরি করে। তাহলে আমি একটু লিখে রাখলাম, প্রথম ডাবল সেঞ্চুরিয়ান, প্রথম ডাবল সেঞ্চুরিয়ান, টেস্টে প্রথম ডাবল সেঞ্চুরিয়ান, টেস্টে প্রথম ডাবল সেঞ্চুরিয়ান, টেস্টে প্রথম ডাবল সেঞ্চুরিয়ান। কথা ক্লিয়ার? ওকে, মুশফিকুর রহিম। এরপরের প্রশ্ন দেখেন, 3 নাম্বার প্রশ্নটা বাংলাদেশের সকল চাকরি প্রার্থীরাই পারবে। 3 নাম্বার প্রশ্নের অ্যান্সার কি হবে বলেন? 3 নাম্বার প্রশ্নের অ্যান্সার কি হবে? তিন নাম্বার প্রশ্নের অ্যান্সার কি হবে? কই ওকে, ঠিক আছে, বুঝলে, ঠিক আছে। ওকে, 3 নাম্বার প্রশ্নের অ্যান্সারটা কি হবে? বর্তমানে চাকরির বয়স সীমা কত? এটা সবাই পারবেন, 32। রাইট। মনের ভুল আবার আবেগে 35 দেন না, 35 কিন্তু এখনো হয় নাই, 32 হবে, 32 বছর। এটা নিয়ে বেশি সময় নেব না, আপনারা সবাই জানেন 14তম প্রধান নির্বাচন কমিশনারকে, এখানে কিছু কাহিনী আছে, গান আছে, এই গানগুলো আমাদের গাইতে হবে, বুঝা গেছে? এখন আমি কিছু গান গাবো, সেটা কি? সেটা হলো কি সমস্যা? ওকে, এবার এই যে 14তম প্রধান নির্বাচন কমিশনার কে, 14তম প্রধান নির্বাচন কমিশনার কে, এখানে শুধুমাত্র নির্বাচন কমিশনারই ইম্পর্টেন্ট না, সেটা হলো বর্তমান প্রধান, এই জিনিসটা কিন্তু আপনাকে পড়তে হবে। বর্তমান প্রধান, যেমন প্রধান বিচারপতি, আমি কোনো নামই বলবো না, আপনারা একটু পড়ে নিবেন, এটা আপনাদের কাজ, বাড়ির কাজ আপনাদের। প্রধান নির্বাচন কমিশনার, অ্যাটর্নি জেনারেল, তারপরে সেনা, নৌ, বিমান প্রধান, এই কয়েকটা জিনিস একটু সুন্দর করে পড়ে নেবেন। আর 14তম প্রধান নির্বাচন কমিশনের নাম হচ্ছে এম নাসির উদ্দিন। বুঝে গেছে আমার কথা? বুঝতে পেরেছেন আমার কথা? কি বুঝতে পেরেছেন? আরেকটা কথা আমি বলে রাখি, সেটা হলো আমাদের এই যে এই বইটা 30 জনকে ফ্রি দেওয়া হয়েছে, যারা অ্যাক্টিভ সদস্য ছিলেন, নিয়মিত শেয়ার করেছেন, কমেন্ট করেছেন, অ্যাক্টিভ ছিলেন, আমাদের সাথে ছিলেন, তারা কিন্তু 30 জন এটা ফ্রি পেয়েছে, একদম ফ্রি। সুতরাং আপনারাও অ্যাক্টিভ থাকবেন আমাদের সাথে, যদি আপনারা অ্যাক্টিভ থাকতে পারেন আপনারাও কিন্তু অনেক সময় ফ্রি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। বুঝে গেছে? ওকে, আর এই বইটা বাংলাদেশের সকল অভিজাত লাইব্রেরিতে, যেখানে চাকরির বই পাওয়া যায় সেখানে পাওয়া যাচ্ছে, আর আপনারা আমাদের কাছে ফোন করে সরাসরি পেতে পারেন। ওকে, কি এর আবার গিফট? হ্যাঁ, এটা যারা অ্যাক্টিভ তাদেরকে গিফট দেওয়া হয়েছে। বইটি গিফট পেয়েছে যে রুমি, ইয়েস, রুমি অনেক অ্যাক্টিভ সদস্য। ওকে, থ্যাংক ইউ। 5 নাম্বার প্রশ্নে আমরা চলে যাব। ওকে, তাহলে 5 নাম্বার প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হলো গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা গাজার পথে বাংলাদেশের হয়ে অংশগ্রহণ করেন কে? কে অংশগ্রহণ করেন? ওকে, এই যে গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা, এটা গাজার মুসলমানদেরকে সাহায্য করার জন্য একটা সাহায্যকারী দল। এই দলে বাংলাদেশের পক্ষে ছিলেন শহীদুল আলম, চিত্রশিল্পী শহীদুল আলম। আর এই শহীদুল আলম কিন্তু বর্তমানে কি পেয়েছেন? 2025 সালে 21শে পদক পেয়েছেন। ঠিক আছে, গবেষণা এবং শিল্প এবং গবেষণার জন্য তিনি কিন্তু 21শে পদক পেয়েছেন। তাহলে শহীদুল ইসলাম, একটু মনে রাখবেন, শহীদুল ইসলাম। কথা ক্লিয়ার? ইয়েস, অনেকেই লিখেছেন শহীদুল ইসলাম। ওকে,
আমাদের ক্লাস 17 মিনিট হয়েছে, এখনো যারা শেয়ার করেন একটু শেয়ার করে নেবেন। ওকে, এরপরে 6 নাম্বার প্রশ্ন, আয়না ঘর কি? এই আয়না ঘর থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে, সময়ের আলোচিত একটা বিষয়, আপনারা জানেন তাই না? এই আয়না ঘরটা হচ্ছে একটা কারাগার। কেমন কারাগার? গোপন কারাগার। এই আয়না ঘরের কথা কেউ জানতো না, তাহলে গোপন গোপন ছিল, তার মানে গোপন কারাগার। গোপন কারাগার, গোপন কারাগার হলো আয়নাঘর, যেখানে নিয়ে টর্চার করা হতো, নির্যাতন করা হতো, অত্যাচার করা হতো। বুঝে গেছে? আয়নাঘর। ক্লিয়ার? আয়নাঘরে কিন্তু অনেক মানুষকে রেখেছিল। ক্লিয়ার? এটা আপনারা পারবেন, প্রশ্নটা সহজ আছে। তাহলে আমি পরের প্রশ্নে চলে যাই। ওকে, অনেকে শহীদুল আলম লিখেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। জুম ইন জুম আউট কিচ্ছু করবে না, ঠিক আছে? আমি যেটা করে দেবো এইভাবে চলবে, এইভাবে। মানে জুম ইন প্রশ্ন যখন ছোট বড় কিচ্ছু করবে না, খালি এর উপরে উপরে যাবে। আচ্ছা, মানে এই করে সময় নষ্ট করা না। ওকে, তাহলে এরপরে হলো স্পারসু। এর গবেষণা অনুযায়ী বাংলাদেশে 3টি দ্বীপ ধীরে ধীরে এক হয়ে যায়। সেই 3টি দ্বীপের নাম কি? আমাদের সেই 3টি দ্বীপের নাম কি? সব প্রথম দুইটা হলো স দিয়ে, সন্দ্বীপ, সন্দ্বীপ, সন্দ্বীপ। তারপরে কি? তারপরে হলো স্বর্ণদ্বীপ। কি দ্বীপ? স্বর্ণদ্বীপ, স্বর্ণদ্বীপ। এরপরে হচ্ছে ভাষাঞ্চল, নোয়াখালীর ভাষাঞ্চল। 3টা দ্বীপই অবশ্য নোয়াখালী, একটা দ্বীপ নোয়াখালী ভাষাঞ্চল। ওকে, স্বর্ণদ্বীপ, সন্দ্বীপ, ভাষাঞ্চল, স্বর্ণদ্বীপ, সন্দ্বীপ, ভাষাঞ্চল। আর এই যে স্পারসু, স্পারসু হচ্ছে এটা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে, এটা পরীক্ষায় আসে। স্পারসু কোন মন্ত্রণালয়ের অধীনে? প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে হলো স্পারসু, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে হচ্ছে স্পারসু, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে হচ্ছে স্পারসু। কথা ক্লিয়ার? কথা বুঝতে পেরেছেন? 1.5K, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে অনেক পার্টিসিপেন্ট। এই ক্লাসে কিন্তু আপনারা একটা মানে বেশি নম্বর ক্যারি করার একটা সুযোগ পাবেন। 4-5 নম্বর কিন্তু আপনারা সাম্প্রতিক থেকে পাবেন ইনশাআল্লাহ। 1.6K, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, ক্লিয়ার? ওকে, এরপরের প্রশ্ন হলো 8 নাম্বার প্রশ্ন, বাংলা নববর্ষের শোভাযাত্রার বর্তমান নাম কি? বর্তমান নাম কি? বর্তমান নাম কি? একটু বলেন তো দেখি। 8 নাম্বার, দু একটা কমেন্ট আমি দেখি। 8 নাম্বার কি হবে? 8 নাম্বার 8। রুমি, থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাক্টিভ মেম্বার, ফ্রি বই পেয়েছে। সামিউল, রনি, থ্যাংক ইউ। 8 নাম্বারটা কি হবে একটু বলেন। তানিয়া, ওকে, তাহলে 8 নাম্বারটার অ্যান্সার কি হবে একটু বলেন। বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। বর্ষবরণ আনন্দ, বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। 8 নাম্বার হলো বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। ক্লিয়ার? মঙ্গল শোভাযাত্রা হবে না, মঙ্গল শোভাযাত্রা হবে না। এই যে এই জন্যই তো সাম্প্রতিক। সাম্প্রতিক মানে কি? যে তথ্যগুলো চেঞ্জ হয়েছে ওইটার সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়া। বুঝে গেছে? ক্লিয়ার? বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা আমরা মুছে ফেললাম, অনেকগুলো প্রশ্ন পড়ব। এবার বর্তমানে বাংলাদেশের অত্যাবশ্যকীয় ওষুধ কয়টা? বর্তমানে বাংলাদেশের অত্যাবশ্যকীয় ওষুধ কয়টা? এটা একটু কঠিন প্রশ্ন আছে, অনেকে হয়তো অ্যান্সারটা দিতে পারবেন কিনা আমি জানি না। এটা জাস্ট মুখস্থেরও বিষয়, এটা জাস্ট মুখস্থের বিষয়। ক্লিয়ার? ওকে, ওকে, এটা হচ্ছে 285টা, 285টি। কয়টা অত্যাবশ্যকীয় ওষুধ আছে? 285টি। ওকে, ওকে, নেক্সট প্রশ্ন। বাংলাদেশ থেকে নাপা, নো নাপা কয়টা এটা বলা হয়েছে, কয়টা? 285টি।
ওকে ক্লিয়ার? এটা একটু কঠিন আছে। ইয়েস, অনেকে বলছে জানি না স্যার। 285 একটু নোট করে নেন, দ্রুত দ্রুত নোট করবেন, প্রয়োজনে ক্লাস শেষে এটা আবার সুন্দর করে নোট করবেন। ওকে আচ্ছা, এরপরে বাংলাদেশ থেকে পরের প্রশ্ন, বাংলাদেশ থেকে সেনা সদস্য নেওয়ার ঘোষণা দেয় কোন দেশ? দেশ কোনটা? সেটা হলো কাতার। কাতার, এই কাতারের রাজধানী হলো দোহা। কাতারের রাজধানীর নাম কি? দোহা। এই কাতারে 2022 সালে কিন্তু ফুটবল বিশ্বকাপ হয়েছিল। 2022 সালে ফুটবল বিশ্বকাপ হয়েছিল এবং সে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল কে? আর্জেন্টিনা। আপনারা অনেকে আর্জেন্টিনা সাপোর্ট করেন, তারা মনে মনে অনেক খুশি হইলেন, তাই না? আমাদের দেশের নামটা বললো, আমরা আর্জেন্টিনা সাপোর্ট করেছিলাম, তারা বিশ্বকাপ জয়ী হয়েছে, তাই না? ওকে, তাহলে বাংলাদেশ থেকে সেনা নেওয়ার ঘোষণা দেয় কাতার। কোন দেশ দেয়? কাতার। রাজধানী হচ্ছে দোহা। 2022 সালে এরা ফুটবল বিশ্বকাপে জয়ী হয়। 2022 সালে এরা কি হয়? ফুটবল বিশ্বকাপে জয়ী হয়। কথা ক্লিয়ার? 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 ওকে, হাবিবা আক্তার, মল্লিকা কর্মকার, অন্তর আত্মাই সব, সাবিনা, থ্যাংক ইউ, রুমি, থ্যাংক ইউ, কাতার। ওকে, এরপরে হচ্ছে আমাদের 11 নাম্বার প্রশ্ন। কয় নাম্বার? 11 নাম্বার। বলা হয়েছে এনআইডি, ন্যাশনাল আইডেন্টি কার্ড, মানে এনআইডি পেতে সর্বনিম্ন বয়স, পেতে সর্বনিম্ন বয়স কত? আপনারা অনেকে বলবেন আমি জানি 18, কিন্তু 18 উত্তর হবে না। কত হবে বলেন? কত হবে? এটার নামই সাম্প্রতিক। যারা 1.8K, থ্যাংক ইউ ভেরি মাচ, 1.8K হয়েছে, থ্যাংক ইউ। আপনারা যেটা ভাববেন ওটা হবে না, তার নামই সাম্প্রতিক। ভাবতেছেন 18 হবে না, 18 হবে না, ওই যে 18 লিখে ফেলছে অনেকে। 18 হবে না, 18 হবে না, 18 হবে না, হবে 16। কত বছর? 16 বছর। এই যে এটার নামই সাম্প্রতিক। বুঝতে পারছেন? ভাইবা রাখছেন 18, কিন্তু হবে 16। সঠিক উত্তর হবে 16 হবে, সঠিক উত্তর হবে 16। এই যে প্রশ্ন কিন্তু নেগেটিভ হয়ে যেত, আপনার মার্ক তো পাইতেন না, আমলনামা থেকে নম্বর কাটা যাইতো, আমলনামা থেকে নম্বর কাটা যাইতো। বুঝা গেছে? ক্লিয়ার? ওকে, এরপরের প্রশ্নটা, হাউস অফ বিট্রায়াল ডকুমেন্টারি ফিল্ম কি সম্পর্কিত? কি সম্পর্কিত? হাউস অফ বিট্রায়াল, এটা এই ফিল্মটা কি সম্পর্কিত? উত্তর কি? উত্তর কি হবে একটু বলেন তো? 16 বুঝতে পেরেছি। ওকে, রিমি আক্তার, তোহা, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার পরের প্রশ্নটা উত্তর কি হবে বলেন? আমাদের শেষ মুহূর্তের মেডিসিন শর্ট সাজেশন, এই বইটা অবশ্যই আপনারা সংগ্রহে রাখবেন। তাহলে কি হবে? তাহলে যেটা হবে সেটা হলো, আপনারা শেষ মুহূর্তে যে হতাশায় আছেন, কি পড়বো এটা চিন্তা করি মাথা নষ্ট হয়ে গেছে, তাই না? তারা কি পড়বেন? তাদের জন্য শেষ সমাধান, শেষ সমাধানটা হলো এই যে আমাদের শর্ট সাজেশন। বুঝে গেছে? বিগত সালের সকল প্রশ্ন কিন্তু এখানে আছে, তার মানে সর্বাধিক প্রশ্ন কমন পাবেন। ওকে, তাহলে হাউস অফ বিট্রায়াল ডকুমেন্টারি ফিল্মটা হচ্ছে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে। পিলখানা হত্যাকাণ্ড, পিলখানা হত্যাকাণ্ড কি নিয়ে? পিলখানা হত্যাকাণ্ড নিয়ে। কি নিয়ে? পিলখানা হত্যাকাণ্ড। আপনারা জানেন পিলখানা হত্যাকাণ্ডটা হয়েছিল ফেব্রুয়ারি 2009 সালের ফেব্রুয়ারিতে। আমাদের 57 জন সেনা অফিসার মারা গিয়েছিল। বুঝে গেছে? আর এই যে 25শে ফেব্রুয়ারিকে পিলখানা দিবস ঘোষণা করা হয়েছে। ওকে, ক্লিয়ার? তাহলে পিলখানা হত্যাকাণ্ড 2009, হাউস অফ বিট্রায়াল ডকুমেন্টারি ফিল্মটা পিলখানা হত্যাকাণ্ড 2009। ওকে, ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। সালমা, হাবিবা আক্তার, থ্যাংক ইউ। 280 না 285 আগেরটা। মৌসুমি, সুমি, তুহা, ওকে, থ্যাংক ইউ। এরপরে 13 নম্বর প্রশ্নটা আমরা
বলছি তো, এইমাত্রই বললাম। বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার হিসেবে বিশ্বকাপে আম্পায়ারিং করেছে কে? নামটা কি? নামটা কি বলেন? নামটা হচ্ছে রোকেয়া সুলতানা। একজন বলছে একটু ফাস্ট পড়ান, রাইট, অনেকগুলো প্রশ্নও আছে। রোকেয়া সুলতানা লিখে নেন, ব্যাখ্যা করবো না, এটা কিছু কিছু প্রশ্ন ব্যাখ্যা করবো না। রোকেয়া সুলতানা, থ্যাংক ইউ। রোকেয়া সুলতানা, তাড়াতাড়ি। রোকেয়া সুলতানা, ওকে ওকে। আমাকে একটু ফাঁকে আমাকে একটু বলবেন, এই যে এই বইটা, আমাদের শর্ট সাজেশন বইটা কে কে সংগ্রহ করেছেন? শেষ মুহূর্তের প্যানাসিয়া, যেটার কাজ আমি নিজে করেছি, এটার গ্যারান্টি আমি। বুঝে গেছে? অনেক সুন্দর একটা বই। এই বইটা কার কার হাতে আছে আর কে কে নিতে চান একটু আমাকে জানাবেন। কে কে নিতে চান এবং কার কার হাতে বইটা আছে? শেষ মুহূর্তের প্যানাসিয়া বই। ইয়েস, এই যে এই প্রশ্নটা 14 নম্বর প্রশ্ন, বিগত 50 বছরে বাংলাদেশে কোন ফসলের তুলনামূলক চাষ সবচেয়ে বেশি বৃদ্ধি হয়েছে? এইবার বিসিএস পরীক্ষায় প্রশ্নটা আসছিল। 50 বছরে কোন ফসলের চাষ তুলনামূলক বেশি হয়েছে? যারা বিসিএস পরীক্ষা প্রশ্ন দেখেছেন তারা কিন্তু পারবেন। উত্তরটা কি হবে? ভুট্টা। 50 বছরে তুলনামূলকভাবে বেশি বৃদ্ধি পেয়েছে ভুট্টা। বোঝা গেছে? আগেরটা রোকেয়া সুলতানা, থ্যাংক ইউ। লাবণী আক্তার, আমি নিতে চাই, যোগাযোগ করবেন, আমাদের নম্বর আছে, নম্বরে যোগাযোগ করবেন। বইটির দাম কত? হ্যাঁ, 280 টাকা। হ্যাঁ, অর্ডার করেছি, কাল পাবো। এই দাম কত, তাই না? বলে দেন, যারা কিনেছেন তারা দাম বলে দেন। ওকে, জনশুমারি 2022, বাংলাদেশের জনসংখ্যা কত? বাংলাদেশের জনসংখ্যা কত? আপনি বাংলাদেশের নাগরিক, আপনি কিন্তু বাংলাদেশের জনসংখ্যাটা অবশ্যই জানবেন, তাই না? প্রায় 17 কোটি। কত? 17 কোটি। প্রায় 17 কোটি। ক্লিয়ার? এরপরের প্রশ্ন 16, বর্তমানে বাংলাদেশে বেশি প্রবাসী কর্মরত আছে কোন দেশে? সৌদি আরব। কোন দেশে? সৌদি আরব। আপনাদের বলার সুযোগ দিচ্ছি না এই কারণে যে আপনারা শুধু শুনে যান তাহলে হবে ইনশাল্লাহ। সবচেয়ে বেশি প্রবাসী শ্রমিক কর্মরত হচ্ছে সৌদি আরবে। কোন দেশে? সৌদি আরবে সবচেয়ে বেশি প্রবাসী শ্রমিক আছে। সবচেয়ে বেশি শ্রমিক আছে কোথায়? বিদেশে কোথায় আছে? সৌদি আরব। ক্লিয়ার? কথা বুঝতে পেরেছেন? ক্লিয়ার? যদি বইটি ফ্রি পেতাম অনেক উপকৃত হতাম। 30 জন ফ্রি পেয়েছে, যারা অ্যাক্টিভ তারা 30 জন ফ্রি পেয়েছে। সুতরাং বইটি ফ্রিও পাওয়া যায় যদি আপনি অ্যাক্টিভ সদস্য থাকেন, যদি আপনি শেয়ার করেন। ওকে, এরপর আমরা দেখবো, আমরা সময় দেব না বেশি, আমরা একটু দ্রুত কাজ করে যাব। এই যে বাংলাদেশের বৃহত্তম সার কারখানা, আমি জানি এটা নিশ্চিত আপনি ভুল করবেন, আমি জানি 100% শিওর, আমি জানি ভুল করবেন। আর এইটাই বিসিএস পরীক্ষা আসছিল, প্রাইমারিতে আসতে পারে। আপনার মনে হবে যমুনা সার কারখানা, কিন্তু অ্যাবসলিউটলি রং। যমুনা সার কারখানা না, এইটার নামই সাম্প্রতিক। যা ভাববেন সেটা হবে না, যা ভাববেন না ওইটাই হবে। এটা হচ্ছে পলাশ সার কারখানা বা পলাশ ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড। পলাশ, যেটা নরসিংদীতে অবস্থিত। পলাশ ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড। পলাশ ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড। শুধু পলাশটা মনে রাখলেও চলবে, বুঝা গেছে? এটা কোথায় অবস্থিত? নরসিংদীতে অবস্থিত। কোথায়? বাংলাদেশের একটা জেলা, ঢাকার পাশেই নরসিংদী, বৃহত্তর ঢাকার অংশ। নরসিংদী জেলায় অবস্থিত পলাশ ফার্টিলাইজার। ক্লিয়ার? ওকে,
এরপর 18 জুলাই শহীদ দিবস। জুলাই শহীদ দিবস কবে পালিত হয়? জুলাই শহীদ দিবস আপনারা কি জানেন আবু সাইদ কবে শহীদ হয়? অবশ্যই জানেন। সেই আবু সাইদের হত্যা দিবসটাই হচ্ছে জুলাই শহীদ দিবস। জুলাই শহীদ দিবস তার মানে হলো কত? 16 জুলাই। 16 জুলাই এদিন কে শহীদ হয়েছিল? আবু সাইদ। আবু সাইদ বাড়ি কোথায়? রংপুর। কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র? বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র। কোন ডিপার্টমেন্টের ছাত্র? ইংরেজি ডিপার্টমেন্টের ছাত্র। বুঝে গেছে? ক্লিয়ার? কথা বুঝতে পেরেছেন? অ্যাক্টিভ তো 30 জনের বেশি আছে। হ্যাঁ 30 জনের বেশি আছে। আপনারা নেক্সট বইও আমাদের যে বের হবে সেটা তো পাবেন যদি অ্যাক্টিভ থাকেন ইনশাআল্লাহ। ওকে, নেক্সট প্রশ্ন আমরা, এটা শেষ শেষ সময় বেশি দেওয়া যাবে না। ওকে, এই যে দেখেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা কবে শপথ নিয়েছে? কবে শপথ? কবে শপথ? কবে শপথ? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 5 তারিখে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে 8 আগস্ট তারা শপথ নিয়েছে। এটা আপনারা আমি জানি, এটা উত্তর দিতে পারবেন। 8 আগস্ট 2025। এই উপদেষ্টা পরিষদে 4 জন নারী সদস্য আছে। 4 জন নারী উপদেষ্টা, এটাও আসতে পারে পরীক্ষায়। পুরুষ উপদেষ্টা কয়জন এটা আসবে না। নারীরা একটু বেশি 2K হয়ে গেছে। থ্যাংক ইউ ভেরি মাচ 2K, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেকদিন পরে কিন্তু 2K পাইলাম আমরা। তাহলে 4 জন নারী উপদেষ্টা। 4 জন কি উপদেষ্টা? নারী উপদেষ্টা। আমাদের উপদেষ্টা পরিষদের 4 জন নারী উপদেষ্টা আছে। কয়জন নারী উপদেষ্টা আছে? 4 জন নারী উপদেষ্টা আছে। এরপরের প্রশ্ন, ডক্টর ইউনূস ফেয়ার ওয়ার্ল্ড আনলক বিগ চেঞ্জ অ্যাওয়ার্ড পান কবে? কবে পান? ওকে, এই যে ফেয়ার ওয়ার্ল্ড আনলক বিগ চেঞ্জ অ্যাওয়ার্ড পান কবে পান? ওকে, 22 সেপ্টেম্বর 2025। 22 সেপ্টেম্বর 2025 এই পুরস্কারটা তাকে নিউ ইয়র্ক থেকে দেওয়া হয়। কোন শহর থেকে দেওয়া হয়? নিউ ইয়র্ক থেকে দেওয়া হয়। নিউ ইয়র্ক পৃথিবীর রাজধানী বলা হয়, যুক্তরাষ্ট্রে অবস্থিত। নিউ ইয়র্ক থেকে দেওয়া হয়। নিউ ইয়র্ক থেকে দেওয়া হয়। নিউ ইয়র্ক থেকে দেওয়া হয়। কোথা থেকে দেওয়া হয়? নিউ ইয়র্ক থেকে দেওয়া হয়। ডক্টর ইউনূস সম্পর্কিত সাম্প্রতিক, এটা আসবেই পরীক্ষায়। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? ওকে, আমরা পরের প্রশ্নে চলে যাই। ক্লিয়ার? আপনারা দেখার সাথে সাথে লিখে ফেলবেন। আমি দেওয়ার সাথে সাথে লিখে ফেলবেন, তাহলেই পারবেন। তাহলে আমরা দ্রুত শেষ করতে পারবো ইনশাআল্লাহ। এরপরে দেখেন পরের প্রশ্ন, মে 2025 কোন বিশ্ববিদ্যালয় হতে, কোন বিশ্ববিদ্যালয় থেকে, কোন বিশ্ববিদ্যালয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডক্টর অফ লিটারেচার বা ডিলিট প্রদান করা হয়? এটার একটা ক্লু আমি দিয়ে দিই। ডক্টর ইউনূস যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছে সেই বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া হয়। তাহলে এবার উত্তরটা কি বলেন? যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছে সেই বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া হয়েছে। এবার বলেন উত্তর কি হবে? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাইট। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন 1972 সালে। কত সালে? 1972 সালে তিনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। আগে চাকরি করতেন প্ল্যানিং কমিশনে। ওখানে যায় দেখেন চেয়ার টেয়ার ভাঙা, এটা পরিবেশ নাই, ধুলা ময়লা, মানে এখানে কাজ হলো আমলাদের, তার কোনো কাজ নাই। এইটা দেখে দুঃখ পেয়ে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অর্থনীতিতে যোগ দেন 1972 সালে। 1972 সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। 1972 সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। ওকে, ক্লিয়ার? নেক্সট প্রশ্ন 22 নম্বর, ডক্টর মোহাম্মদ ইউনূস মালয়েশিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেন কবে? এটা একটু কঠিন আছে, হয়তো পারবেন না, আমি বলে দিই। 13 আগস্ট
2025 সালে তিনি এই সম্মানসূচক মালয়েশিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি বা ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। আর তিনি মনে রাখবেন তিনি 73টির বেশি 73টির বেশি বিশ্ববিদ্যালয় থেকে হতে ডিলিট গ্রহণ করেন। এটা বিশাল একটা সৌভাগ্য, তাই না? 73টির বেশি বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডিলিট ডিগ্রি গ্রহণ করেন। এটা কিন্তু চারটিখানি কথা না। ডক্টর ইউনূস সম্পর্কে যত সাম্প্রতিক সাধারণ জ্ঞান আছে সবই পড়ে যাবেন, কারণ ওইখান থেকে প্রশ্ন থাকার সম্ভাবনা অনেক অনেক বেশি। ওকে, নেক্সট প্রশ্ন আমাদের, জাতিসংঘের ক্ষুধামুক্ত বিশ্ব গঠনে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস কত দফা প্রস্তাব দেন? এটাও আপনারা হয়তো জানেন। সেটা হলো 6 দফা প্রস্তাব দেন। কয় দফা প্রস্তাব? 6 দফা প্রস্তাব দেন। 6 দফা প্রস্তাব দেন। কথা ক্লিয়ার? কয় দফা? 6 দফা প্রস্তাব। কয় দফা প্রস্তাব? 6 দফা প্রস্তাব। ক্লিয়ার? কয় দফা প্রস্তাব? 6 দফা প্রস্তাব। ওকে, এবার রোহিঙ্গা সংকট সমাধানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সম্মেলনে কয় দফা প্রস্তাব করেন? আগেরটা হলো 6, পরেরটা হলো 7 দফা। কয় দফা? 7 দফা। কয় দফা? 7 দফা। 7 দফা। ক্লিয়ার? পরেরটা হলো 7 দফা। তাহলে ক্ষুধামুক্ত 6 দফা, রোহিঙ্গা সংকট 7 দফা, রোহিঙ্গা 7, ক্ষুধা 6। কিভাবে মনে রাখবেন? ক্ষুধা আর রোহিঙ্গা সংকট সমাধান মানে রোহিঙ্গা সংকট। তাহলে দেখেন, রোহিঙ্গা বড় তার মানে 7, আর ক্ষুধা 6, ছোট 6। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? ক্লিয়ার কিনা বলেন? ওকে, এরপরের প্রশ্ন আমরা যাই। সরকারি গেজেটে জুলাই অভ্যুত্থানে মোট শহীদ কত? সরকারি গেজেটে জুলাই অভ্যুত্থানে মোট শহীদ কত? 836 জন। 836 জন। এর মধ্যে সর্বকনিষ্ঠ, একটু পরে আমাদের প্রশ্ন আসবে, তারপর আমি অ্যাডভান্স বলে দিই। সর্বকনিষ্ঠ যে শহীদ তার নাম হচ্ছে আব্দুল আহাদ হচ্ছে সর্বকনিষ্ঠ কি? সর্বকনিষ্ঠ শহীদ আব্দুল আহাদ। আর 836 জন হচ্ছে মোট শহীদ। ওকে, এবার 26 নম্বর প্রশ্ন। 2025 সালে 21 পদক লাভ করেছে, 21 পুরস্কার লাভ করেছে কয়জন ব্যক্তি? উত্তর হচ্ছে 17 জন। উত্তর 17 জন। ক্লিয়ার? উত্তর হচ্ছে 17 জন। ক্লিয়ার? 4 বছর। আপনারা সেই আব্দুল আহাদের চেহারার দিকে একটু তাকাবেন, কি মায়াবী চেহারা। এই 4 বছরের একটা বাচ্চাকেও কিন্তু শহীদ করেছিল তারা। বুঝে গেছে? এটা খুবই ন্যাক্কারজনক ঘটনা ছিল, যে কোনো বর্বরতাকে হার মানায়। ক্লিয়ার?
ওকে, আচ্ছা তাহলে আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। জুলাই ৩৬ জুলাই বলতে কয় তারিখকে বোঝানো হয়? ৩৬ জুলাই বলতে কয় তারিখকে বোঝানো হয়? কয় তারিখকে বোঝানো হয়? যেদিন শেখ হাসিনার পতন হয়েছে সেদিনকেই বোঝানো হয়। তার মানে যেদিন শেখ হাসিনা পালিয়ে গেছে সেটাইকে বোঝানো হয়। তার মানে যেদিন আওয়ামী লীগের পতন হয়েছে সেটাইকে বোঝানো হয়। তার মানে 5 আগস্ট। তার মানে কি 5 আগস্ট। 28 নম্বর প্রশ্ন আমরা একটু আগে আলোচনা করলাম। তাহলে 5 আগস্ট এমনি পারবেন, 5 আগস্ট এমনি পারবেন। 28 নাম্বারটা কি হবে উত্তর বলেন? একটু আগে আমি বলেছি 28 নাম্বারটা কি হবে উত্তর? 28 নাম্বার উত্তরটা কি হবে বলেন? আরেকটা রিকোয়েস্ট আমি আপনাদের করব, সবাই টাইমলাইনে শেয়ার করে রেখে দিবেন, নিজের টাইমলাইনে শেয়ার করে রেখে দিবেন। তাহলে কি হবে, শেষ মুহূর্তে আইসা আপনি কি করতে পারবেন? প্রশ্নগুলো রিভিশন দিতে পারবেন। আর 4-5 নম্বর নিশ্চিত কমন পাবেন ইনশাআল্লাহ। কথা বুঝতে পেরেছেন? ওকে। আর যারা আমাদের বইটা এখনো সংগ্রহ করতে চান, লাইব্রেরি থেকেও সংগ্রহ করতে পারেন, আবার ফোনে অর্ডার দিয়েও সংগ্রহ করতে পারেন, পেজে নক দিয়েও সংগ্রহ করতে পারেন। প্যানাসিয়া আমাদের বইটার নাম আমি দিয়েছি প্যানাসিয়া, কারণ আমি নিজে বইটাতে কাজ করেছি, সারা রাত বসে বইটাতে কাজ করেছি আমি। বুঝে গেছে? আমি দেখেছি কতগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়া হয়েছে। ওকে, ওকে। এরপরের প্রশ্ন আশা করি আপনারা লিখেছেন। এরপরের প্রশ্ন 29 নম্বর প্রশ্ন, জুলাই বিপ্লবের শহীদদের নিয়ে লেখা তোমাদের ভুলবো না গানটি কে লিখেছেন? গানটি কে লিখেছেন? গানটি কে লিখেছেন? ওকে, গানটি লিখেছেন শান শায়েক। বাস, এটা নিয়ে আর কথা বলবো না। এবার জুলাই স্মৃতি ফাউন্ডেশন, জুলাই যোদ্ধাদের সহযোগিতা করার জন্য, সাহায্য করার জন্য, স্বাবলম্বী করার জন্য জুলাই স্মৃতি ফাউন্ডেশন গঠিত হয় 10 সেপ্টেম্বর 2024। অর্থাৎ জুলাই যোদ্ধাদেরকে সাহায্য করার জন্য 10 সেপ্টেম্বর 2024 সালে জুলাই ফাউন্ডেশন গঠন করা হয়। ওকে, একুশে পদক 2025 লাভকারী প্রতিষ্ঠান। এবার তো ক্লিয়ার কিনা বলেন? শান সাহেব বইটি ময়মনসিংহ কোথায় পাওয়া যাবে? হ্যাঁ, আমাদের ময়মনসিংহে যে লাইব্রেরি আছে, আমাদের চাকরি বই পাওয়া যায়, ওইখানেই পাওয়া যাবে, সমস্যা নেই। বুঝে গেছে? ওকে। আর আমাদের বইয়ের পিছনে এটা লেখাও আছে কোথায় কোথায় পাওয়া যাবে। ময়মনসিংহ আমি এখন একটু বলে দিচ্ছি, 1 সেকেন্ড, যদি একটু সময় নষ্ট হচ্ছে। ময়মনসিংহ চাকরি বই যেখানে বিক্রি করে সেখানে খোঁজ নিলেই পাবেন, ময়মনসিংহ বিভাগের শহর পাবেন। আচ্ছা, সালমা ইসলাম বর্ণা, আপনি যোগাযোগ করেন, কিছু পেজ বলে সাদা বের হয়েছে, ওনার লেখা ছাপা হয়নি, ওটা যোগাযোগ করতে পারেন। ওকে, একুশে পদক 2025 লাভকারী হচ্ছে নারী ফুটবল দল। বাংলাদেশের নারী ফুটবল দল 21 পদক পেয়েছে। নারী ফুটবল দল ভালো খেলানোর কারণে তাদেরকে 21 পদক দেওয়া হয়েছে। নারী ফুটবল দল। ক্লিয়ার? ওকে, নারী ফুটবল দল। দ্রুত বলেন, দ্রুত। ক্লিয়ার কিনা? দ্রুত বলেন। আকন্দ লাইব্রেরিতে পাওয়া যায়। হ্যাঁ, এই যে রোকেয়া সামি, থ্যাংক ইউ। প্রতিবাদী তারুণ্য ক্যাটাগরিতে স্বাধীনতা পুরস্কার কে পেয়েছেন? বাংলাদেশে একজন বীর পুরুষ ছিল,
যে বুয়েটের শিক্ষার্থী ছিল, যে ছাত্রলীগের অত্যাচারে মারা যায়, সেই প্রতিবাদী তারুণ্য হিসেবে স্বাধীনতা পদক পায়। তাহলে বুয়েটের কোন প্রতিবাদী মারা যায় আমরা জানি? আবরার ফাহাদ। আবরার ফাহাদ ছাড়া আর কে আছে বলেন বুয়েটে? বুয়েট মানে আবরার ফাহাদ। বুয়েট মানে কি? আবরার ফাহাদ। আবরার ফাহাদ, বুয়েট মানে হচ্ছে আবরার ফাহাদ। তাহলে কি হবে? আবরার ফাহাদ। বুঝে গেছে? আবরার ফাহাদ। ওকে, এবছর 21 এবং স্বাধীনতা পদক, 21 স্বাধীনতা দুইটাই পাইছে, মানে 21 প্লাস স্বাধীনতা দুইটাই পাইছে। কে পাইছে? নবেরা আহমেদ ভাস্কর, নবেরা আহমেদ ভাস্কর, নবেরা আহমেদ ভাস্কর, নবেরা আহমেদ ভাস্কর, নবেরা আহমেদ ভাস্কর। বারবার বলার উদ্দেশ্য কি জানেন? অনেক সময় বিরক্ত হন, বাট বিরক্ত হওয়া যাবে না। বারবার বলার উদ্দেশ্য হইলো, বারবার বলার উদ্দেশ্য হইলো যেন আপনার পড়াটা কানের মধ্যে গেথে যায়, গেথে যায়, গেথে যায়। বিরক্ত হন, টিচার এত এত বারবার বলতেছে, তার মানে এটাও দৃষ্টি আকর্ষণ করা। বুঝে গেছে? ওকে, এরপরে প্রশ্ন আমাদের 25 সালের বর্ষসেরা পণ্য, বর্ষপণ্য, সেরা বর্ষপণ্য, সেরা বর্ষপণ্য কোনটি? সেরা বর্ষপণ্য। আসবাবপত্র ছাড়া ঘর কি শোভা পায়? তাহলে সেই আসবাবপত্র, 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 আসবাবপত্র। ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার কিনা বলেন? আজকের ক্লাস থেকে কিন্তু নিশ্চিত 3-4 নম্বর কমন পাবেন ইনশাল্লাহ। ওকে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আবরার ফাহাদ, আপনি আবরারেই আছেন। তারপরে আমরা নবেরা আহমেদ লিখেছি, 21 এবং স্বাধীনতা পদক পান, এবং 2025 সালে বর্ষসেরা পুরস্কার, বর্ষসেরা পণ্য আসবাবপত্র, 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 আসবাবপত্র। ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার কিনা বলেন? ওকে, নেক্সট প্রশ্ন। নেক্সট, কৃষি দিবস পালিত হয় কবে? কৃষক দিবস পালিত হয় কবে? দেখেন দুইটা কনফিউজিং প্রশ্ন আছে। কৃষক দিবস পালিত হয় সেটা হলো 30 জানুয়ারি। কত জানুয়ারি? 30 জানুয়ারি। কিন্তু কৃষি দিবস 15 নভেম্বর। কৃষি দিবস 15 নভেম্বর। কৃষি দিবস, এখানে আমি লিখি কৃষি দিবস, কৃষি দিবস, কৃষি দিবস সেটা হলো 15 নভেম্বর ইংরেজি, আর বাংলা হলো 1 অগ্রহায়ণ, 1 বা পয়লা অগ্রহায়ণ, পয়লা অগ্রহায়ণ, অগ্রহায়ণ। ক্লিয়ার? এবার 36 নম্বর প্রশ্ন, বঙ্গোপসাগরীয় অঞ্চলে যে প্রজেক্টটি চলমান এটা হলো বিগ জি, তাই না? বিগ বি, সরি, বিগ বি। আর এই বিগ বি প্রকল্পের সহায়তাকারী দেশ, পরামর্শদাতা এবং সহায়তাকারী দেশ, তার নাম হলো, সহায়তাকারী দেশের নাম হলো জাপান। বাংলাদেশের অকৃত্রিম বন্ধু জাপান। এবং এই সরি কি লিখছেন? জাহান লিখছি, তাই না? আর এই জাপান কিন্তু বাংলাদেশের অকৃত্রিম বন্ধু এবং G7 এর সদস্য। জাপান কিন্তু G7 এর সদস্য। জাপান কিন্তু G7 এর সদস্য। G7 এর সদস্য। জাপান হলো G7 এর সদস্য। বুঝে গেছে? তাহলে বঙ্গোপসাগর অঞ্চলে যে প্রজেক্টটি চলমান বিগ বি, সহায়তাকারী দেশ হচ্ছে জাপান। জাপান G7 এর একমাত্র এশীয় সদস্য। G7 এর একমাত্র এশীয় সদস্য। ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলেন? একটু দ্রুত বলেন। ওকে, ওকে, নেক্সট প্রশ্ন আমরা দেখব।
78তম কান চলচ্চিত্র পুরস্কারে 78তম কান চলচ্চিত্র পুরস্কারে বাংলাদেশী চলচ্চিত্র হিসেবে বিশেষ স্বীকৃতি লাভ করে কোন চলচ্চিত্র? কোন চলচ্চিত্র? সেটা নাম হলো আলী। চলচ্চিত্রের নাম হচ্ছে আলী, এবং আলী চলচ্চিত্রটা হলো একটা স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র। স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র, স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র, স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র, স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র, স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র। এরপরের প্রশ্ন, জুলাই অভ্যুত্থানের শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত চিত্রকর্মের নাম হলো উন্নত মম শির। উন্নত মম শির, উন্নত মম শির, উন্নত মম শির, উন্নত মম শির। ওকে, এটা রংপুর পুলিশ লাইন স্কুলে, স্কুল অ্যান্ড কলেজ, রংপুর পুলিশ লাইন স্কুলে, রংপুর পুলিশ লাইনে এটা করা হয়। রংপুর পুলিশ লাইন এই চিত্রটা অঙ্কন করা হয়। রংপুর পুলিশ লাইনে এটা অবস্থিত, রংপুর পুলিশ লাইনে এটা অবস্থিত। আর এটার স্থপতি হচ্ছে শহীদুল কবির। শহীদুল কবির, শহীদুল কবির, বুঝে গেছে? মনে রাখবেন। ওকে, তাহলে জুলাই অভ্যুত্থানের শহীদ আবু সাইদকে নিয়ে চিত্রকর্মটা হলো উন্নত মম শির, রংপুর পুলিশ লাইন স্কুলে অবস্থিত এটা। আর এটার স্থপতি হচ্ছে শহীদুল কবির। স্থপতিকে শহীদুল কবির, স্থপতিকে শহীদুল কবির। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? ওকে, নেক্সট 39 নাম্বার, বিশ্বে বাংলাদেশের কূটনৈতিক মিশন সংখ্যা, বিশ্বে বাংলাদেশের কূটনৈতিক মিশন সংখ্যা কত? কত? এইটা, এই প্রশ্নের উত্তরটা একটু কঠিন আছে, এটা আপনাদের পারা কঠিন হবে, আমি উত্তর বলে দিলাম। এই প্রশ্নের ভিতরে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, সেটা হলো জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে? এটা কিন্তু আসতে পারে, বর্তমান স্থায়ী প্রতিনিধি আসতে পারে। তাহলে জাতিসংঘে বাংলাদেশের বর্তমান স্থায়ী প্রতিনিধি, বলবেন কিছু? পুরান সমস্যা নেই। স্থায়ী প্রতিনিধি, প্রতিনিধি, প্রতিনিধি সালাউদ্দিন নোমান চৌধুরী। সালাউদ্দিন নোমান চৌধুরী, এই প্রশ্নটা কিন্তু খুব আপডেট প্রশ্ন, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। সালাউদ্দিন নোমান চৌধুরী, সালাউদ্দিন নোমান চৌধুরী। ওকে, তাহলে আমরা একটু ফিনিশিং দিয়ে দেই। বিশ্বে বাংলাদেশের কূটনৈতিক মিশন সংখ্যা 82 এবং জাতিসংঘে বর্তমান স্থায়ী প্রতিনিধির নাম সালাউদ্দিন নোমান চৌধুরী, একটু নোট করে নেবেন। ওকে, তো আজকে মোটামুটি 50টা পড়ানো হবে। সাম্প্রতিক যে সাধারণ জ্ঞান পড়াচ্ছে আমাদের বাকি 50টা, টোটাল 105টা মনে হয় আছে আমাদের এই বইয়ের মধ্যে। টোটাল 105টা বাংলাদেশ বিষয়বলি থেকে আছে, আর আন্তর্জাতিক বিষয়বলি থেকে আছে 100টা। এই টোটাল 200টা সাম্প্রতিক। এগুলা হাই ভোল্টেজ বলতে পারেন, কারণ এগুলো বিভিন্ন চাকরি পরীক্ষায় বারবার রিপিট হয়। এটা ছিল একটা। আর আমাদের সেম ভাবে আপনি বলে দিচ্ছেন কিনা যে আমাদের এই বইয়ের মধ্যে বাংলাদেশ বিষয়বলি, আন্তর্জাতিক বিষয়বলি যে সাজেশনটা দেওয়া আছে প্রায় কতগুলো প্রশ্ন জানো? আমাদের আন্তর্জাতিকে দেওয়া আছে 1582টা প্রশ্ন এবং বাংলাদেশ বিষয়বলি দেওয়া আছে 1544টা প্রশ্ন। আন্তর্জাতিকে টোটাল কতটা? 1582টা প্রশ্ন স্যারই সিলেক্ট করছে, মানে একদম মোস্ট ইম্পর্টেন্ট, ওই দিন সারা রাত জেগে। আর আন্তর্জাতিক থেকে 1500, আন্তর্জাতিক 1582, বাংলাদেশ থেকে 1544, বাংলাদেশে 1544। আর বিজ্ঞান থেকে আছে 412টা প্রশ্ন। আর ম্যাথ এরকমই হবে, সব মিলে মানে ম্যাথ আছে মনে হয় 600-700। আর ইংলিশ প্রশ্ন আছে একটু বেশি, ইংলিশ প্রশ্ন ওইরকমই 1000-1200 প্রশ্ন হবে। বাংলাও সেম ভাবে দেওয়া আছে। শেষ মুহূর্তে আপনি চাইলে এই বইটা নিতে পারেন। এই যে সাম্প্রতিক যে বিষয়গুলো পড়তেছেন, আরো কিন্তু সাম্প্রতিক অনেক কিছু আছে। যেমন আমি যদি আপনাকে বলি অর্থনৈতিক সমীক্ষা 2025, এটা পড়তে হবে। জনসামরিক গৃহগণনা, জুলাই গণ অভ্যুত্থান 2024, গণভোটের ইতিহাস, বাজেট 2025-26, এগুলা কিন্তু দেখেন। যে নোবেল পরিষদ 2025, বিশ্বকাপ ফুটবল 2026, জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন COP 30, তারপর উৎপাদনের শীর্ষ জেলা আর উৎপাদনের শীর্ষ দেশ, এখান থেকে গত প্রাইমারিতে প্রশ্ন হয়েছে। তারপরে সাম্প্রতিক কৃষি, যেমন সর্বশেষ
ভৌগোলিক নির্দেশক পণ্য কয়টি আছে? 62টি। এগুলা কিন্তু পড়তে হবে। তারপর বাংলাদেশের বিখ্যাত ব্যক্তিত্ব, এগুলা পড়ার পরে এই বিষয়গুলো একটু রিভিশন করবেন। আর এই বইটা 4 থেকে 5 দিনে শেষ করা সম্ভব যদি পড়াশোনা করে থাকেন। আর শেষ মুহূর্তে প্রায় 8000 বাছাইকৃত প্রশ্ন, যে প্রশ্নগুলো বিভিন্ন চাকরি পরীক্ষায় বারবার আসে, এটা তো অবশ্যই কালেক্ট করবেন 4 থেকে 5 দিনে। খুব সুন্দর, মানে আপনার প্রিপারেশন অনেক ভালো। তারপরে এই বইটা নিয়ে যাবেন, তাহলে প্রিপারেশনটা আরো ভালো হয়ে যাবে। ঠিক আছে? আবার শুধু এই বইয়ের উপর ডিপেন্ড করেন না যে এই বইটা পড়লে চাকরি হয়ে যাবে, এটা আবার ভুল। কারণ আপনার আগে যদি প্রিপারেশন না থাকে এই বই পড়ে আপনি কিছুই করতে পারবেন না। এইটা একটা। আর রাত 10টা থেকে ম্যাথের ক্লাস আছে। রাত 10টায় কিন্তু আমার ম্যাথের ক্লাস, জ্যামিতির কয় নম্বর ক্লাস? জ্যামিতির মনে হয় 3 নম্বর ক্লাস হবে আজকে। অবশ্যই ম্যাথের ক্লাসটা করবেন। ধন্যবাদ সবাইকে। ওকে, আমি যেরকম বলেছিলাম এই বইটা হচ্ছে মেডিসিন, লাস্ট মুহূর্তের মেডিসিন। মুমূর্ষ রোগীর জন্য এই যে মেডিসিনটা একবার কার্যকর ভূমিকা পালন করে, এটা হলো সেটা। আমি নিজে এটা সাক্ষী, আমি নিজে এই বইটার কাজ করেছি। ওকে, তাহলে আমরা পড়ায় চলে যাই। আমাদের 41 নম্বর প্রশ্ন কি দেওয়া আছে? জুলাই স্মৃতি ভবন নির্মিত হয়। জুলাই স্মৃতি ভবন নির্মিত হয়। জুলাই স্মৃতি ভবন নির্মিত হয়। 41 নম্বর প্রশ্নটা একটু দেখেন, উত্তর কি হবে? কোথায় নির্মিত হয়? কোন বিশ্ববিদ্যালয়? আমি অপশন দিয়ে দেই, আজকে প্রশ্ন অপশন নাই, আমি দিয়ে দেই। ওই বিশ্ববিদ্যালয়কে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়। ওই বিশ্ববিদ্যালয়ে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ওই বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ একজন ভিপি নির্বাচিত হয়েছে, তার নাম সাদিক কায়েম। এবার বলেন অপশনে উত্তর কি হবে? বলেন। অনেকগুলো অপশন বলে দিলাম, তাহলে অবশ্যই আপনার পারা উচিত। বলেন। ওই বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ ভিপি হচ্ছে সাদিক কায়েম। কিছু কম নেন এখন স্যার। এই বইতে যে পরিমাণ ইফোর্টস আর শ্রম দেওয়া হয়েছে আর যে খরচ হয়েছে, কম দেওয়ার কথাটা আর বললেন না দয়া করে। আমি নিজে সাক্ষী, নিজে এটার সাথে সম্পৃক্ত ছিলাম, নিজে কাজ করেছি, এজন্য আমি নিজে বেশি জানি। যদি না জানতাম তাহলে আমি নিজেও রিকোয়েস্ট করতাম যে কিছু টাকা কম রাখেন। ওকে, তাহলে জুলাই স্মৃতি ভবন সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি একটু ডাবি লেখা রাখলাম, তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়। ক্লিয়ার? 40 নং বলেন। 40 নং কি বাদ দিয়ে গেছি? 40 নং, দারিদ্রের হার সবচেয়ে বেশি হচ্ছে মাদারীপুর। 40 নং এর উত্তরটা লিখে নেন, আর পিছনে যাইতে পারবো না। 40 নং এর উত্তর হচ্ছে সবচেয়ে দারিদ্রের জেলা কোনটা? জেলা কোনটা? মাদারীপুর। জেলা কোনটা? মাদারীপুর। মাদারীপুর, মাদারীপুর হচ্ছে সবচেয়ে দারিদ্র জেলা। দারিদ্র জেলা মাদারীপুর। বুঝে গেছে? এমপি প্রভাবশালী বাট জেলা দরিদ্র। আমরা দেখেছি মাদারীপুরে অনেক বড় বড় মন্ত্রী ছিল গত সরকারে, তাই না? নামও বলতে চাই না তাদের, বাট তাদের জেলায় কিন্তু সবচেয়ে দরিদ্র। বুঝে গেছে? ক্লিয়ার? 40 নং উত্তর হচ্ছে মাদারীপুর। ওকে, আমরা একটু দ্রুত চলে যাই। 42, জুলাই বিপ্লবে প্রবাসীদের ভূমিকা নিয়ে নির্মিত স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র কোনটা? স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র কোনটা? স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রটার নাম হচ্ছে আমাদস ড্রিম। আমাদস ড্রিম। আমাদস ড্রিম। ওকে, ওকে, এরপরে বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2025 অনুযায়ী মাথাপিছু আয়, 25 অনুযায়ী মাথাপিছু আয় 2820 মার্কিন ডলার। 2820 মার্কিন ডলার। মাথাপিছু আয় থেকে প্রাইমারি পরীক্ষা প্রশ্ন আসেই। সর্বশেষ মাথাপিছু আয় কত? ওইটা থেকে আসে। তাহলে এটা উত্তর হলো কত বলেন? 2820 মার্কিন ডলার। 2820 মার্কিন ডলার। 2820 মার্কিন ডলার। ক্লিয়ার? ওকে, 2820 মার্কিন ডলার, এই কথাটা একটু ভালো করে লিখে রাখেন। 2820 এটা কিন্তু আসতে পারে, আমার কেন যেন মনে হচ্ছে এটা আসতে পারে। বুঝা গেছে? ওকে, একটু দ্রুত। আচ্ছা, এরপর আমরা যাই 2025-এ 21 পদক পায়। 2025-এ 21 পদক পায়, মনে রাখবেন 14 জন ব্যক্তি প্লাস একটি প্রতিষ্ঠান। 14 জন ব্যক্তি আর একটি প্রতিষ্ঠান। 14 জন ব্যক্তি একটি প্রতিষ্ঠান। ওকে, 14 জন ব্যক্তি আর একটি প্রতিষ্ঠান।
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়? এই প্রশ্নটা কিন্তু রিপিট, তাই না? এর আগেও আমরা পড়েছি, এই প্রশ্ন আমরা এমনি পারবো। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কবে প্রতিষ্ঠিত হয় একটু বলেন তো? শেষ পর্যায়ে আছি আমরা। নোট করছি স্যার 2820। ওকে, 2820 আগেরটা আমি তো বলছি। কেউ বলেন যে একটু ফাস্ট পড়ান, আবার কেউ বলেন নোট করছি আস্তে আস্তে পড়ান। বাংলা টাকায় কত, ওইটা ডলারকে টাকায় কনভার্ট করেন, তাহলেই তো হয়ে যায়। ফোনের মধ্যেই তো আছে, ফোনের মধ্যে ক্যালকুলেটরের মধ্যেই আছে, ভাঙানো যায়। অথবা গুগল থেকে সার্চ দেন $1 সমান কত টাকা, পরে ভাঙান। ওকে ওকে, এটার উত্তর হবে 8 আগস্ট। আমরা জানি, আমরা এটা ভালো করেই জানি, 8 আগস্ট 2025, 8 আগস্ট 2025। এরপরে 46 নম্বর প্রশ্ন, অন্তর্বর্তীকালীন সরকারের কয়টি সংস্কার কমিশন গঠিত হয়েছে? 11টি সংস্কার কমিশন গঠিত হয়েছে। তাহলে দেখেন এখানে কিন্তু পুলিশ আছে, দুর্নীতি দমন, স্থানীয় সরকার, সংবিধান সবই আছে, বাট শিক্ষা সংস্কার কমিশন কিন্তু নাই। বাঙালি জাতি যে সারা জীবন পিছিয়ে যাবে তার একটা বড় প্রমাণ যে শিক্ষা সংস্কার নাই। শিক্ষা নিয়ে আমার কোনো মাথা ব্যথাই নেই, কোনো কিছুই নেই। বুঝা গেছে? আমার কথা বুঝতে পেরেছেন? ওকে, ওকে, ক্লিয়ার? এ পর্যন্ত ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। আমরা 46 নম্বর প্রশ্নে চলে যাই। 46 তো পড়লাম। অন্তর্বর্তীকালীন সরকার সম্প্রতি কোন নদীকে মৎস্য হেরিটেজ হিসাবে, কোন নদীকে মৎস্য হেরিটেজ হিসাবে স্বীকৃতি দিয়েছে? কোন নদীকে মৎস্য হেরিটেজ হিসাবে স্বীকৃতি? যে কোনো স্বীকৃতি, যে কোনো কিছু, হালদা নদীর প্রায়োরিটি কিন্তু বেশি থাকে। হালদা নদীর প্রায়োরিটি কিন্তু বেশি থাকে। হালদা নদীর প্রায়োরিটি বেশি থাকে। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? হ্যাঁ, কোনটা? হ্যাঁ, 8 আগস্ট 2024 তো হবে না, ওটা 2025 হবে। আমি যদি মুখ ফসকে বলেও থাকি তাহলেও তো আপনারা জানেন 2024 হবে। ওটা কত হবে? 25-এ কি সরকার গঠিত হয়েছে? 1 বছর পার হয়ে গেছে না? 24, 8 আগস্ট 2024। ওকে, মাঝে মাঝে মুখ ফসকে একটা দুইটা কথা, ভুল কথা বেরিয়ে পড়ে, এটাকে বলা হয় স্লিপ অফ দ্য টাং। বুঝেন নাই? অনিচ্ছা সত্ত্বেও ভুল। ওকে, এরপরে আমরা দেখি, এটা তো বললাম হালদা। এরপরে আমরা দেখি বর্তমানে প্রধান বিচারপতি কে? বর্তমানে প্রধান বিচারপতি কে? এটা একটু আগেও আমরা দেখলাম, তাই না? বর্তমানে প্রধান বিচারপতি কে? আরেকটা কথা, প্রধান বিচারপতি কিন্তু তার বিদায়ী ভাষণ দিয়েছে সম্প্রতি, তাই না? ক্লিয়ার? 15 ডিসেম্বর। ওকে, তাহলে বর্তমানে প্রধান বিচারপতির নাম কি? তার নাম হচ্ছে সৈয়দ রেফাত আহমেদ। সৈয়দ রেফাত আহমেদ। সৈয়দ রেফাত আহমেদ এমন একজন ব্যক্তি যার বাবা সৈয়দ ইশতিয়াক আহমেদ, তিনি বাংলাদেশের 3য় অ্যাটর্নি জেনারেল ছিলেন, এবং তার মা সুফিয়া বেগম, ডাক্তার সুফিয়া আহমেদ, তিনি বাংলাদেশের প্রথম নারী জাতীয় অধ্যাপক ছিলেন। ওকে, এরপরে 49 নম্বর প্রশ্ন, যে বর্তমান অ্যাটর্নি জেনারেলের নাম কি? বর্তমান অ্যাটর্নি জেনারেলের নাম কি? বর্তমান অ্যাটর্নি জেনারেল নাম অ্যাডভোকেট এম আসাদুজ্জামান। অ্যাডভোকেট এম আসাদুজ্জামান। অ্যাডভোকেট এম আসাদুজ্জামান হচ্ছে বর্তমান অ্যাটর্নি জেনারেল। ক্লিয়ার? ওকে, তাহলে বর্তমান অ্যাটর্নি জেনারেল, প্রধান বিচারপতি, তারপরে সেনা নৌ বিমান বাহিনী প্রধান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, দুদকের মহাপরিচালক ইত্যাদি, বিজিবির মহাপরিচালক,
ইত্যাদি সম্পর্কে আপনারা একটু সুন্দর করে জেনে নেবেন। এই ধরনের আপডেট তথ্য কিন্তু পরীক্ষায় আসে। কথা ক্লিয়ার? অ্যাডভোকেট এম আসাদুজ্জামান, আসাদুজ্জামান খান না কিন্তু, আবার আসাদুজ্জামান, মনে রাখেন। এরপরে 50 আমাদের লাস্ট প্রশ্ন। 50 নম্বর প্রশ্ন হলো যে বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নরের নাম কি? বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর মানে 13তম গভর্নর, তার নাম হচ্ছে আহসান এইস মনসুর। আহসান এইস আহসান এইস মনসুর, তিনি হচ্ছে 13তম বাংলাদেশ ব্যাংকের গভর্নর। 13তম, কততম? 13তম, কততম? 13তম। ক্লিয়ার? ওকে, আহসান এইস মনসুর। আগস্ট 2024 সালে তিনি নিয়োগ পান। এটা দরকার নাই, আপনারা মনে রাখবেন 13তম ব্যাংক গভর্নর আহসান এইস মনসুর। ওকে, তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো এটা একটু বলবেন, আর এটা সবাই টাইম লাইনে শেয়ার করে রেখে দিবেন। তাহলে আপনি শেষ মুহূর্তে কি করতে পারবেন? রিভিশন দিয়ে কিন্তু যেতে পারবেন। শেষ মুহূর্তে রিভিশন দিয়ে যেতে পারবেন। টাইম লাইনে সবাই একটু শেয়ার করে রেখে দিবেন। শেয়ার, টাইম লাইনে শেয়ার, বুঝে গেছে? ওকে, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, মন দিয়ে পড়াশোনা করেন, হতাশ হবেন না, শেষ পর্যন্ত লেগে থাকেন। একটা কথা আছে, লাস্টে আমি একটা কথা বলে দিই, সেটা হলো সংসপ্তক মানে যে বীর শেষ পর্যন্ত লড়াই করে যায় তাকে বলা হয় সংসপ্তক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা চিত্র আছে, একটা হাত আর একটা পা নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যাচ্ছে। আপনারা সবাই সংসপ্তক হওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।